চলেন আমরা আজকে ক্লাসটা শুরু করি। সো আমরা কিন্তু গত ক্লাসে আমাদের ডিসকাশনটা অনেকটাই আগে নিয়ে গেছি, ঠিক আছে? তো গত ক্লাসের যে ডিসকাশনটা আমরা আগে নিয়ে গেছি, এবার আজকের ক্লাসে আমাদের প্ল্যান হচ্ছে ওই ডিসকাশনটাকে একটা এন্ডিং লেভেলে নিয়ে যাওয়া, সো দ্যাট উই ক্যান সে ইয়েস উই আর ডান উইথ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। সো আজকের ক্লাসে আমরা and we will see that how these things can actually affect your sentence pattern. তো চলেন আমরা আমাদের আলোচনাটা শুরু করি। প্রথমেই আমরা একটা কাজ করি, আমরা একটা বাক্য লিখি। হ্যাঁ, এটা একটা বড় বাক্য লিখি মনে করেন। আমরা ধরেন কি লিখতে পারি, আমরা লিখলাম ধরেন যে যে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমরা একটা বাক্য মনে করি লিখলাম, বর্তমানে একটা হট ইস্যু কি হতে পারে, একটা জল খেয়ে নিই। যেমন ধরেন এই যে ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিস, ঠিক আছে? তা আমরা মনে করি একটা বাক্য লিখলাম, ঠিক আছে? ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিস, ঠিক আছে, which has derived from the recent attack, ঠিক আছে, on tourist, ঠিক আছে, visiting Kashmir has destabilized regional peace and has destabilized regional peace and harmony, ঠিক আছে? তারপর আমরা কি লিখতে পারি যে আচ্ছা এখানে হবে যে who were visible has destabilized regional peace and harmony, ঠিক আছে? আমরা লিখবো কি, আমরা মনে করি লিখলাম যে which are required, যা হচ্ছে কি কি দরকার, কিসের জন্য দরকার, required for required for required for what, এই শান্তি এবং ঐক্য কিসের জন্য দরকার, এটা দরকার হচ্ছে for which are required for কি বলে, required for আহ, required for সাউথ, সরি, regional regional সোসিও ইকোনমিক গ্রোথ। ধরেন আমি একটা বাক্য লিখলাম এবং এই সেন্টেন্সে কোনো ভুল নাই আপাত দৃষ্টিতে, ঠিক আছে, ইটস ভেরি বিউটিফুল সেন্টেন্স, এটা আমি কোনো মুখস্থ করে বসছি এরকম ভাইবেন না, একদমই ইনস্ট্যান্ট ইমপ্রম্পটু একটা ডেলিভারি, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি এখন এখানে ভালো করে তাকাই, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিস, হ্যাঁ, এই ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিসের জন্য আমাদের প্রথমে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে যে which has derived from the recent attack on tourist, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার এই যে অন প্রিপোজিশন অ্যাডজেক্টিভ ক্লজ যে টুরিস্ট, এই টুরিস্টের জন্য আমরা আবার কি করেছি, আরো একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনছি যে হু ওয়ার ভিজিটিং কাশ্মীর, ঠিক আছে? তারপর কি লিখতে পারি যে ডিস্টেবিলাইজ করছে কি রিজিওনাল পিচ এন্ড হারমোনি, আন্তর্জাতিক ডিস্টেবিলাইজ করছে আঞ্চলিক শান্তি এবং ঐক্য। আবার এটার জন্য কি করছি, আমরা আরো একটা
এই বিষয়গুলো কি বুঝতে পারছি না বুঝতে পারিনি বলেন? হ্যালো, হ্যালো, এখানে যে বাক্য লিখলাম এক একটা অ্যাডজেক্টিভ ক্লজ কানেক্ট করে করে সেটা কি বুঝতে পারছি না বুঝতে পারিনি বলেন? জি দাদা পারছি। জি দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা মজার বিষয় বলি। এই যে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ লিখতেছেন বা ব্যবহার করতেছেন, এই অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু কোনোভাবে বাক্যের ইন্টিগ্রাল পার্ট না। বাক্যের একেবারে ইন্টিগ্রাল পার্ট হচ্ছে গিয়ে কি তার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যে ভাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া বাক্য লেখা যায় না। এটা ছাড়া কিন্তু বাক্যের আর কোনো ইন্টিগ্রাল পার্ট নাই। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলেই ইট ক্যান বি এ সেন্টেন্স। তো এই জন্য আমরা বলতেছি যে আপনার দেহের যেমন ইন্টিগ্রাল পার্ট কি আপনার হৃৎপিণ্ড, এটা ছাড়া বাঁচতে পারবেন না। এখন যেমন নখ, চুল, দাড়ি, মুখ, ঠিক আছে, এগুলা কিন্তু আবার কি ইন্টিগ্রাল পার্ট না। এগুলা ছাড়াও জীবন চলতে পারে। দেহের যে ইন্টিগ্রাল পার্ট না যেগুলো, ওগুলা চাইলে আমরা ছোট করতে পারি, যেমন চুল ছোট রাখতে পারি, আবার আমি দেখবেন চুল বড় রাখি। তো when any part of your body is not integral, সেটাকে কেটে বা কার্টেল করে বা ট্রিম করে আমরা ছোট করতে পারি। একইভাবে সেন্টেন্সে যদি কোনো কিছু পাওয়া যায় যেটা ইন্টিগ্রাল পার্ট না, যেটা ছাড়াও বাক্য লিখতে পারবো, সেটাকেও কেটে ছোট করা যাবে। তো অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু বাক্যের ইন্টিগ্রাল পার্ট না, এই জিনিসটা বুঝতে হবে। So, আমরা কি করে নোট লিখবো যে অ্যাডজেক্টিভ ক্লজেস আর নট দা ইন্টিগ্রাল পার্ট অফ এ সেন্টেন্স। এটা বাক্যের ইন্টিগ্রাল পার্ট না, যেহেতু ইন্টিগ্রাল পার্ট না তাই এটাকে ছোট করা যায়। দেয়ারফর উই ক্যান রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজেস। যেহেতু বাক্যের ইন্টিগ্রাল পার্ট না, so এটাকে আমরা কি করতে পারি, ছোট করতে পারি। এবার কি লিখবো দেখেন, when an adjective clause is reduced, যখন এটা কি করা হয়, ছোট করা হয়, it becomes an adjective phrase। এই যে ঝামেলা, অ্যাডজেক্টিভ ক্লজ ছোট করা যায় ঠিক আছে, এন্ড আপনি ছোট করেছেন সেটাও ঠিক আছে, কিন্তু যখনই ছোট করে ফেলবেন সে কিন্তু আর অ্যাডজেক্টিভ ক্লজ না। আমরা বলেছিলাম যে ক্লজকে রিডিউস করলে সে ফ্রেজ হয়ে যায়। আমরা শিখবো, ওই আজকে শিখতেছি যে when an adjective clause is reduced it becomes an adjective phrase। এখন আমরা জানি যে ক্লজ বাক্যকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ফ্রেজ কিন্তু বাক্যের উপরে নিয়ন্ত্রণ করতে পারে না। এই যে লিখে দিলাম যে আনফরচুনেটলি an adjective phrase has no control over the structure of a sentence। দুর্ভাগ্যবশত কি নেই, এই যে অ্যাডজেক্টিভ ক্লজকে ছোট করে অ্যাডজেক্টিভ ফ্রেজে কনভার্ট করতেছেন, এই ফ্রেজের কিন্তু কি নেই, বাক্যের উপরে কোন প্রকার কোনো নিয়ন্ত্রণ নেই। দ্যাট ইজ দ্য ইস্যু। অ্যাডজেক্টিভ ফ্রেজ হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। আচ্ছা, এখন প্রশ্ন হলো অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ তবে আসলে মন চাইলে বানানো যায় না, কিছু নিয়ম মেনে বানাইতে হয়। তো আমরা এবার দেখবো, প্রথমে দেখবো কোন ধরনের অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করতে পারি। যেই ক্লজটা হু দিয়ে শুরু হবে, যেই ক্লজটা হুইচ দিয়ে শুরু হবে, আর যেই ক্লজটা দ্যাট দিয়ে শুরু হবে। এই ধরনের ক্লজের পরে আপনি যদি দেখেন যে ভার পাওয়া যাচ্ছে, যদি দেখেন যে ভার পাওয়া গেছে, অর্থাৎ ক্লজ মার্কার হু, দ্যাট, হুইচ, এগুলোর পরেই ভার পাচ্ছেন, সেই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজকে আপনি রিডাকশন করতে পারবেন, অন্যগুলোকে পারবেন না। সিম্পল হিসাব। শুধুমাত্র যদি কোনো অ্যাডজেক্টিভ ক্লজ হু, দ্যাট, হুইচ দিয়ে শুরু হয়, আপনি সেই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করতে পারবেন, অন্য কাউকে পারবেন না। এখন রিডাকশন করাটা কি ম্যান্ডাটরি নাকি অপশনাল? রিডাকশন করাটা অপশনাল, কারণ আপনি চাইলে চুল বড়ও রাখতে পারেন, ছোটও রাখতে পারেন। সো চাইলে এটাকে ক্লজও রাখতে পারেন, ফ্রেজেও রাখতে পারেন। বাট রিডাকশন করলে কিছু নিয়ম মেনে করতে হবে। প্রথমে দেখতে হবে যে ওয়েদার দ্য অ্যাডজেক্টিভ ক্লজ ইজ স্টার্টিং উইথ হু, দ্যাট, হুইচ, যে অ্যাডজেক্টিভ ক্লজটা হু, দ্যাট, হুইচ দিয়ে শুরু হচ্ছে কিনা এবং তার পরপরই ভার্ব পাচ্ছে, পেলেই রিডাকশন করা যাবে। এখন রিডাকশনটা করবেন কিভাবে? প্রথমে আপনি যেটা করবেন, এই যে হু, দ্যাট, হুইচ পেলেন, এদেরকে কেটে বাদ দিয়ে দিবেন, শেষ। এরপরে যদি অ্যাডজেক্টিভ ক্লজে কোনো অক্সিলারি বা মডালস পান, সেটাকেও কেটে বাদ দিয়ে দিবেন। এরপরে যদি দেখেন যে নো মেইন ভার্ব, তাহলে নো মোর চেঞ্জেস
রিকোয়ার্ড, দরকার নেই। যদি দেখেন যে মেইন ভার্ব আছে, তাহলে কি করবেন? এই দেখেন, মেইন ভার্ব যদি অ্যাক্টিভ হয়, ওটা যেই টেন্সেই থাক ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। আর মেইন ভার্ব যদি প্যাসিভ হয়, তাহলে নো চেঞ্জেস রিকোয়ার্ড, কোনো পরিবর্তনের দরকার নেই। দ্যাট ইজ দ্য টেকনিক, আর কিছুই না। আমি দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। সো এটা হলো স্টেপ। আমরা স্টেপ গুলা ফর্মুলাটা অ্যাপ্লাই করে করে রিডাকশন করবো। এখন দেখি পারি কিনা। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে সুমন হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ টিচেস ইংরেজি। কিংবা ধরেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, হু হ্যাজ টু ইম্পোজ, ঠিক আছে, ট্যারিফস। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প হু হ্যাজ প্ল্যান্ড টু ইম্পোজ ট্যারিফ, হ্যাঁ, has been re-elected as the president. তিনি কি হয়েছেন? তিনি রি-ইলেক্টেড হয়েছেন, অর্থাৎ পুনরায় নির্বাচিত হয়েছে। আর একটা মনে করেন আমি লিখলাম যে the project that is thought to be what, যা ভাবা হয়েছিল কি, that is thought to be very costly did not has required, ঠিক আছে, less funds। এটার জন্য আসলে আমাদের আর চিন্তার চাইতে কম ফান্ড লাগছে। এখন দেখেন, এই যে সুমনের একটা অ্যাডজেক্টিভ ক্লজ, হু ইজ স্টুডেন্ট অফ আইবিএ, এখানে হু এর পরে ইজ ভার্ব আছে। এখানে হু হ্যাজ প্ল্যান্ড, হু এর পরেও ভার্ব আছে। তারপরে দ্যাট ইজ থট, এই যে দ্যাট এর পরে ইজ আছে। তাহলে এই অ্যাডজেক্টিভ ক্লজ গুলো আমাদের যে প্রিন্সিপল, যে হু দ্যাট হুইচ এর পরে ভার্ব থাকলেই সেই অ্যাডজেক্টিভ ক্লজ কে রিডাকশন করা যাবে, সেই প্রিন্সিপলকে মেনে চলেছে। দ্যাট মিনস উই ক্যান রিডিউস দেম। এখন আমরা এটা কি জানি, যে রিডাকশন অফ দিস টাইপ অফ ক্লজ ইজ নট ম্যান্ডাটরি, অপশনাল। আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো আমরা করি। প্রথমে কি হু দ্যাট হুইচ কাটবেন। আপনি এখান থেকে হু কাটলেন, ঠিক আছে, আমি উপরে কেটে নেই। আপনি হু কাটলেন, হুম। তারপরে ধরেন যে আহ, এখান থেকেও আপনি হু কাটলেন, ঠিক আছে। এখান থেকে আপনি ধরেন যে কি করে বলে দ্যাট কাটলেন, ঠিক আছে। এই যে আপনি কাটতেছেন, তারপর কি বলছিলাম, অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব যা থাকবে তাও আপনি কাটবেন। যেমন এখান থেকে আপনি ধরেন যে ইজ কাটলেন, যদি এটা মেন ভার্ব হিসেবে ইউজ করছে, মানে তারপর আমরা অক্সিলারি ভার্ব ধরবো। এখানে এই যে হ্যাজ কাটবেন, কাটলেন। তারপর এখান থেকে আপনি ইজ পায়া ইজ কাটলেন, ঠিক আছে, কাটলেন। এরপর বলেছিলাম কি, নো মেইন ভার্ব নো মোর চেঞ্জ। হু ইজ এ স্টুডেন্ট অফ আইবিএ, এখানে হু কাটছে ইজ কাটছে, কোনো মেইন ভার্ব কিন্তু আর হইলো না আমার অ্যাডজেক্টিভ ক্লজে। মেইন ক্লজের মেইন ভার্ব আমাদের আলোচনার বিষয় না। তাহলে আমি বলতে পারি, যেহেতু এখানে বাকি রইলো কি, এই স্টুডেন্ট অফ আইবিএ, এইটুকু অংশে কোনো মেইন ভার্ব নাই, তাই এটাকে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। কিন্তু খেয়াল করে দেখেন, এই যে হু কাটলেন, হ্যাজ কাটলেন, হু হ্যাজ প্ল্যান্ড, এটা কিন্তু মেইন ভার্ব আছে, কারণ কি প্ল্যান্ড একটা মেইন ভার্ব। আবার দ্যাট কাটলেন, ইজ কাটলেন, থট কিন্তু একটা মেইন ভার্ব। তো এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ভার্বটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। হু হ্যাজ প্ল্যান্ড, এটা হচ্ছে অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ থাকলে যেই টেন্সেই থাক আইএনজি যুক্ত করতে হবে। আর দ্যাট ইজ থট, এটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ থাকলে নো চেঞ্জ। এই হলো গিয়ে কাহিনী। তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে রিডাকশনটা করতে হয়। এখন এই রিডাকশন করার পরে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে? ঝামেলাটা হচ্ছে এই যে নো মেইন ভার্ব নো মোর চেঞ্জ, মেইন ভার্ব না থাকলে কোনো চেঞ্জ আনতে হবে না, এটাকেই বলা হয় অ্যাপোজিটিভস। আর যেটা মেইন ভার্ব থাকলে আপনি আইনজি যুক্ত করেছেন, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপিয়াল। ভালো করে ওয়ার্ডটা খেয়াল করবেন, আমি কিন্তু পার্টিসিপল বলি নাই, আমি বলেছি পার্টিসিপিয়াল। আর প্যাসিভ হলে যেটা নো চেঞ্জ, ওইটাকে বলা হয় হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল। তার মানে কি, এই স্টুডেন্ট অফ আইবি এটা হচ্ছে গিয়ে অ্যাপোজিটিভস,
প্ল্যানিং টু ইম্পোজ ট্যারিফস, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিয়াল। আর থট টু বি ভেরি কস্টলি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল। এবার একটা মজার বিষয় বলি, দেখেন এই যে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ কে রিডাকশন করলেন, তাহলে রিডাকশন করার পরে বাক্যই এখন কি বাক্য বলেন তো দেখি? সিম্পল, কম্পাউন্ড না কমপ্লেক্স? হ্যালো? সিম্পল। এটা এখন সিম্পল সেন্টেন্স। কারণ কি? কারণ হচ্ছে সিম্পল। বাক্যের মধ্যে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল একটা, অ্যাডজেক্টিভ ক্লজ ছিল একটা, কিন্তু এখন অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডাকশন করে বাই ফ্রেজে কনভার্ট করে ফেলছে। আর ফ্রেজ তো বাক্যের উপর কোনো নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে বাক্যে এখন সম্বল বলতে আছেই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এটা একটা সিম্পল সেন্টেন্স। ইয়া ঠিক খান, আছে? ইয়া খান আপনার ওই এগুলোর জন্য যেহেতু আসলে ওষুধ সিম্পল না খেয়ে সেন্টেন্স, ওই দেখেন এটা কথা বলি, আমার বাচ্চা প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে, তাহলে আমার নিশ্চয়ই মন টন খারাপ, তারপরে ধরেন যে আমি টেনশনে আছি, তাই না? তারপরে দেখেন আমি চিন্তা করি কি না, আমার ক্লাসগুলো আমি সুন্দর করে নিয়ে ফেলবো, ছেলেমেয়েরা পড়তেছে পড়ুক। এখন যখন আপনি ক্লাস থাকা অবস্থায় অডিও অন করে রাখবেন, তখন কিন্তু আপনাকে আমি অথর্ব, মূর্খ, স্টুপিড, ননসেন্স, কাওয়ার্ড, বাস্টার্ড এরকম গালিগালাজ করতে পারি। করি নাই মানে করতে পারি। ঠিক আছে? কারণ কি? কারণ আমি আমার দিক থেকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আপনাদেরকে পড়াই, ক্লাসে কোনো গল্পও করি না। কিন্তু আপনি যখন ক্লাসে এরকম মানে বাংলায় বলি চুল পাকনামি করবেন, হিন্দিতে একটা গালি হয়ে যাবে, তখন কিন্তু আমি সহ্য করবো না। ঠিক আছে? কোনোভাবে সহ্য করবো না। আমি 1 থেকে 3 গুনবো, এই 3 গুনার পরে যাদের যাদের অডিও অন পাবো, সাউন্ড হোক কিংবা না হোক, হুশ করে ক্লাস থেকে বের করে দেবো। এই আমি গুনতেছি, এখন কার কার অডিও অন আছে দেখে তাদের অফ করেন। ঠিক আছে? 1, 2, 3। এবার আমি যার অডিও অন পাচ্ছি তাকে আমি ক্লাস থেকে র্যান্ডমলি বের করে দিচ্ছি। যেমন এই যে একজনকে বের করে দিলাম। ঠিক আছে? সিম্পল, কিচ্ছু করার নাই, সরি, মাফ করে দিন আমাকে। এই যে একজনকে বের করলাম। তারপরে এই যে দাঁড়া, আরো কয়েকটাকে বের করতেছি। এই যে একটা ক্লাস থেকে বের করে দিলাম। সিম্পল। ঠিক আছে? হ্যাঁ, দাঁড়ান আরো কিছু ক্লাস থেকে বের করে দিই। হ্যাঁ, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ঠিক আছে? দিলাম একটা বের করে। হ্যাঁ, তো মোটামুটি ক্লাসের পরিবেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টুপিড লোকজন আমি খুব অপছন্দ করি। তাইলে এখন আমরা বুঝতে পারলাম যে এই সেন্টেন্স গুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন 3টা নাম পেলাম, একটা কি পেলাম? অ্যাপোজিটিভ পেলাম, তারপরে বললাম প্রেজেন্ট পার্টিসিপিয়াল পেলাম, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপিয়াল পেলাম। এই যে 3টা আইটেম পেলাম, এই 3টা আইটেমে কিন্তু আবার আরেকটা নোট নিতে হবে। সেই নোটটা কি? সেই নোটটা হচ্ছে যে অ্যাপোজিটিভ ইজ অলওয়েজ নন রেস্ট্রিক্টিভ। কারণ আপনারা তো গত ক্লাসে শিখে ফেলেছেন রেস্ট্রিক্টিভ ভার্সেস নন রেস্ট্রিক্টিভ। অ্যাপোজিটিভ ইজ অলওয়েজ নন রেস্ট্রিক্টিভ মানে কি? অ্যাপোজিটিভ সর্বদাই নন রেস্ট্রিক্টিভ, তার মানে কি এটাকে অবশ্যই কমা দিয়ে আলাদা করতে হবে। কারণ আমরা জানি অ্যাপোজিটিভ আলাদা করার একটা বিষয় আছে। তাই এই স্টুডেন্ট অফ আইবিএ এর আগে একটা কমা দিয়ে দিলাম, আইবি এর পরেও একটা কমা দিয়ে দিলাম, শেষ। অন দ্য আদার হ্যান্ড, ফুল স্টপ আমরা সেমিকোলন দিয়ে বললাম হাউ এভার, যদিও বা, ঠিক আছে, কি প্রেজেন্ট পার্টিসিপিয়াল এন্ড পাস্ট participial can be either restrictive, দ্বারা restrictive and sorry or non-restrictive। তার মানে কি বললাম? অ্যাপোজিটিভটা অলওয়েজ নন রেস্ট্রিক্টিভ, সো আপনি এদেরকে অবশ্যই কমা দিয়ে আলাদা করবেন অ্যাপোজিটিভ পাওয়া মাত্রই। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল, এই জিনিস দুইটা কি হতে পারে? রেস্ট্রিক্টিভও হতে পারে, আবার নন রেস্ট্রিক্টিভও হতে পারে। এখন আপনি যদি বলেন রেস্ট্রিক্টিভ তাহলে কমা দিবেন না, যদি মনে করেন নন রেস্ট্রিক্টিভ তাহলে কমা দিবেন। এই হলো গিয়ে কথা। যেমন ধরেন আমি দা প্রজেক্টে একটা কমা দিয়ে আলাদা করে দিলাম, থটের আগে একটা কমা, কস্টলির আগে একটা কমা, মনে হইলো দিয়ে দিলাম। ঠিক আছে? দেখেন এতক্ষণ যে লাল বাতি গুলো দেখাইতেছিল কস্টলি থটের আগে, এখন দেখাচ্ছে না,
মানে ওরা বলতেছিল যে ভাইটাকে নন রেস্ট্রিক্টিভ ধর। এই যে প্ল্যানিং এবং ট্যারিফ দেখেন কোনো কারণ ছাড়া দিচ্ছে, দেখছেন ও সাজেশন বলতেছে কমা, মানে ও বলতেছে ওকে নন রেস্ট্রিক্টিভ ধরো। এখন এটা গ্রামারলি নিজে বুঝতে পারে, কারণ ওরা তো একদম সফিস্টিকেটেড মেকানিজম ইউজ করে থাকে বা অ্যালগরিদম ইউজ করে থাকে নেটিভ ইউজারদের জন্য, ঠিক আছে। কারণ আমি যদি বলি যে না আমি এটাকে রেস্ট্রিক্টিভ ধরবো, আমি কমা দিয়ে আলাদা করব না, এটা বলার আটকে দেওয়ার কোনো ওয়ে আপনার নাই। আমি দিব না কমা, আমি দিব কমা, আমার ইচ্ছা। সো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে এটা রেস্ট্রিকটিভ হবে, এটা নন রেস্ট্রিকটিভ হবে। এখন আমাদের অত অ্যাডভান্স সাইকোলজি দরকার নেই, এইটুকু বুঝতে পারলেই হবে। ইটস আপ টু ইউ, রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ, প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল। আর অ্যাপোজিটিভটা আমরা অলওয়েজ নন রেস্ট্রিকটিভ ধরে কমা দিয়ে আলাদা করব। আমরা ব্যাপারটা কি পুরোপুরি বুঝতে পারলাম নাকি বুঝতে পারি নাই বলেন? দাদা আরেকবার রিপিট করলে ভালো হয়, লাস্টের দুইটা। কোন জিনিসটা রিপিট করবো একটু বলেন প্লিজ। প্ল্যানিং টু ইম্পোজ ট্যারিফস, বা আরেকটা হচ্ছে থট টু বি ভেরি কস্টলি। এখন আমরা এটা বলেছি যে প্ল্যানিংটা যে একটা প্রেজেন্ট পার্টিসিপেল, এটা কি বুঝতে পেরেছেন? এগুলা বুঝেছি, মানে ওই কমা অ্যাপোজিটিভ তাহলে দেওয়া বেশি থাকছে আমি না। নোটটা তাহলে কি লিখেছি, নোটটা তাহলে কি দিয়েছি বলেন তো দেখি, আপনি আমার সাথে পড়েন। যে প্রেজেন্ট পার্টিসিপিয়াল এন্ড পাস্ট পার্টিসিপিয়াল ক্যান বি আইদার রেস্ট্রিকটিভ অর নন রেস্ট্রিকটিভ। মানে কি, একটা প্রেজেন্ট পার্টিসিপিয়াল বা পাস্ট পার্টিসিপিয়াল রেস্ট্রিকটিভও হতে পারবে, নন রেস্ট্রিকটিভও হতে পারে। নন জি, রেস্ট্রিকটিভ হলে সেই জিনিসটাকে আমরা কি করি বলেন তো বুদ্ধি করে আপনি? মানে আমরা কমা ইউজ করবো নাকি কমা ইউজ করে আলাদা করে দেই। এখন আলাদা আপনি করে যদি দিই? বলেন যে প্ল্যানিং টু ইম্পোজ ট্যারিফ, এটাকে আপনি রেস্ট্রিকটিভ ধরবেন, তাহলে কমা দিবেন না, আলাদা করবেন না। আর যদি বলেন যে না ভাই আমি এটাকে নন রেস্ট্রিকটিভ ধরবো, তাহলে কমা দিয়ে আলাদা করবেন। এই হলো গিয়ে কথা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমার চয়েস। আপনার চয়েস। আচ্ছা, এখন একটা মজার বিষয় আছে, আপনি যেমন অ্যাডজেক্টিভ ক্লজকে রেস্ট্রিকটিভ ধরতে পারেন, আবার নন রেস্ট্রিকটিভ ধরতে পারেন। সেক্ষেত্রে নন রেস্ট্রিকটিভ ধরলে কমা দিবেন, রেস্ট্রিকটিভ ধরলে কমা দিবেন না। আর দ্যাট হুইচ তো আমরা আলাদা করে বুঝিয়েছিলাম। আবার কি শিখেছিলাম, অ্যাডজেক্টিভ ক্লজকে চাইলে কি করা যায়, আরো একটা জিনিস দিয়ে আলাদা করা যায়, সেটা হচ্ছে এম ড্যাশ। একইভাবে আপনি চাইলে এই এই যে অ্যাপোজিটিভ, প্রেজেন্ট পার্টিসিপিয়াল এদেরকেও, পাস্ট পার্টিসিপিয়াল এদেরকেও এম ড্যাশ দিয়ে আলাদা করতে পারবেন। এটাও লিখে দিলাম। বিসাইডস, এছাড়াও, অল অফ দা থ্রি ক্যান বি সেপারেটেড বাই ইউজিং এম ড্যাশ। আপনি এম ড্যাশ ইউজ করেও, সরি অল দা থ্রি হবে, আপনি এম ড্যাশ দা থ্রি, এই এম ড্যাশ ইউজ করেও এদেরকে আলাদা করতে পারবেন আপনার প্রয়োজন মাফিক। সেক্ষেত্রে আর কোনো কমার তো প্রয়োজন নাই, কারণ এম ড্যাশ দেওয়া মানে তো ভাই পুরা জিনিসটা খুব সুন্দর করেই আলাদা হয়ে গেল, তাই না? তো তাহলে আমরা এম ড্যাশ দিয়ে একটু আলাদা করে দেখি কি পারি কিনা, চলেন। তো আমরা একটা কাজ করি, এটাকে এখন এম ড্যাশ দিয়ে দিই, ঠিক আছে। সো দিস ইজ, আমি জানি তুমি ব্যথা পাবো মা, এভাবে ব্যথা পেতে হয়, ঠিক আছে। ব্যথা পেয়েছো না, ব্যথা তুমি ব্যথা পেয়েছো না? আমি জানি ব্যথা পেয়েছো, দৌড়াদৌড়ি করলে ব্যথা পাবা, ঠিক আছে, দৌড়াদৌড়ি করবো না। তো আমরা কি করতে পারি, এখন এম ড্যাশ দিয়ে এটাকে আলাদা করে দিতে পারি, ঠিক আছে। এই যে হয়ে গেল এম ড্যাশ দিয়ে আলাদা করা। এই দেখেন আমি এর আগে একটা এম ড্যাশ দিলাম, আর এখন দিলাম কিসের ক্ষেত্রে, আমি দিলাম হচ্ছে আর একটা টিচেস এর আগে। আবার এখানেও কি করতে পারি, প্ল্যানিং এর আগে একটা দিব, আর একটা দিব হচ্ছে ধরেন ট্যারিফের পরে। এই যে হয়ে গেল। আমি যদি বলি থট টু বি ভেরি কস্টলি, এই থটের আগে একটা দিব, আর হচ্ছে আপনার কস্টলির পরে একটা দিব। এই দেখছেন, আমি আমার প্রয়োজন মাফিক এটাকে এম ড্যাশ দিয়ে আলাদা করতে পারি। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান প্রেজেন্ট দ্য কনসেপ্ট অফ অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমরা চলে যাব কোথায়, আমাদের ওই ওই আগের সেন্টেন্সটা আমরা চলে যাব, যেই সেন্টেন্সটা আমরা প্রথমে লিখেছিলাম। and we will check if we can, if we can make the sentence more professional. দেখেন, একটা কথা বলি, ক্লাসে আমি মাঝে মাঝে গালিগালাজ করি। কেন গালিগালাজ করি সেটা যৌক্তিকতা আছে। বাইরে গিয়ে আপনি আমার দুর্নাম করেন, আই হ্যাভ নো প্রবলেম, বাট আপনি অবশ্যই এটা এনশিওর করবেন যে সে কেন আমার গালিগালাজ করলো, সে কেন আমাকে স্টুপিড বল, এটা বলবেন, ঠিক আছে। এটা আমার অনুরোধ, আপনি আমাকে যা মন চায় বলেন, কিন্তু অবশ্যই যৌক্তিকতা নিয়ে বলবেন। ধুম করে বলুন যে সুমন ভাই আমার গালিগালাজ করছে, নো, রেশনাল আছে বলেই গালিগালাজ করেছে, ঠিক আছে, ওকে। আপনি যে দাবি তুললেন যে না আপনি এর জন্য আমাকে স্টুপিড বলতে পারেন না, এখন আপনার ক্রাইটেরিয়া মনে হচ্ছে আপনাকে স্টুপিড বলা যাবে না, কিন্তু আমার ক্রাইটেরিয়া মনে হচ্ছে আপনাকে স্টুপিড বলা যাবে, তাই আমি বলেছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
তো বাইরে দুর্নাম করবেন কোনো সমস্যা নেই, কিন্তু লজিক্যাল ওয়েতে দুর্নাম করবেন, যেন আমি বলতে পারি যে না, সে আমার ক্লাসে মনোযোগ দিয়ে কথাটা শুনেছে। ঠিক আছে, এখন দেখেন আপনি যে বাক্যটা লিখছেন, ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিস ব্লা 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 ব্লা, এবার আমার সাথে পার্টিসিপেট করতে হবে। এবার আমরা এই যে একটা বড় বাক্য দেখছি, আমি কিন্তু হলুদ কালার বোল্ড আন্ডারলাইন করে আপনার জন্য কাজটা সহজ করে দিছি। আপনি প্রথমে আমাকে বলেন এই বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি, বলেন তো দেখি বুদ্ধি করে পারেন কিনা। দাদা, ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিস হ্যাজ ডিস্টেবিলাইজ রিজিওনাল পিস এন্ড হারমোনি। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিস হ্যাজ ডিস্টেবিলাইজ রিজিওনাল পিচ এন্ড হারমোনি। আচ্ছা, এখন এই বাক্যে এসে আপনার কাছে মনে চাইতেছে যে সুমন ভাই, আমরা তো এখন রিডাকশন করতে পারি। তা আমি যদি বলি হুইচ হ্যাজ ডিরাইভ ফ্রম দ্য রিসেন্ট অ্যাটাক অন ট্যুরিস্ট, আমি যদি বলি এখান থেকে হুইচ কাটবো, কাটলাম। অক্সিলারি ভার্ব হ্যাজ কাটবো, কাটলাম। একটা মেইন ভার্ব এখানে পাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজে ডিরাইভড। এই ডিরাইভটা কি অ্যাক্টিভে ছিল না প্যাসিভে ছিল বলেন তো? অ্যাক্টিভ Active. তাহলে খুব লজিক্যালি আমরা কি করব, ডিরাইভিং দিব। ড্রাইভিং তাহলে এই যে অ্যাডজেক্টিভ ক্লজে রিডাকশন করলেন, এটা কোনটুকু রিডাকশন করলেন? এই ডিরাইভিং ফ্রম দ্য রিসেন্ট অ্যাটাক অন টুরিস্টের উপরে আপনি রিডাকশন করছেন। কথাটা কি বুঝতে পারলাম নাকি বুঝতে পারি নাই? জি দাদা। এখন আমি যদি বলি এই ডিরাইভিং ফ্রম দ্য রিসেন্ট অ্যাটাক অন টুরিস্ট, এটাকে আমি কমা দিয়ে আলাদা করব, তাহলে প্রথম কমা কোথায় আর শেষ কমা কোথায় বলুন তো বুদ্ধি করে? দাদা, প্রথমটা ডিরাইভিং এর আগে Tourist. পরে আর প্রথমটা হবে লাস্টেরটা ডিরাইভিং হইলো এর আগে, আর দ্বিতীয়টা হবে টুরিস্টের পরে। কিন্তু পরে। টুরিস্টের পরে কমা দিলে একটা ঝামেলা হবে। কি ঝামেলা হবে? কি ঝামেলা হবে? পর আরেকটা টুরিস্টের যে অ্যাডজেক্টিভ ক্লজ সেটা কোনো কারণ ছাড়াই আলাদা হয়ে যাবে। আলাদা। সেই ক্ষেত্রে সেকেন্ড কমাটা হবে কাশ্মীরের পরে গিয়ে। আমরা কি বুঝতে পারলাম না বুঝতে পারি না বলেন? পারছি। আমরা ধরতে পারছি। So, Yes, আপনি যদি sir. লজিকে থাকেন, আপনার জন্য এগুলো বোঝা কোনো বিষয় না। তা আমি কি করলাম, আমি খুব সুন্দর করে ডিরাইভিং এর আগে একটা কমা দিলাম, আর হচ্ছে গিয়ে কাশ্মীরের পরে একটা কমা দিলাম, হয়ে গেল শেষ। আমরা বুঝতে পারছি না পুরো ব্যাপারটা, বলেন তো একটু। জি দাদা। বুঝছি। জি দাদা। বুঝতে পারছি। এখন আপনি যদি বলেন যে না ভাই, আমি এটাকে কমা দিয়ে আলাদা করব না, আমি এটাকে এম ড্যাশ দিয়ে আলাদা করব, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি হবে, আপনি একটা এম ড্যাশ দিবেন ডিরাইভিং এর আগে, আর আরেকটা আরেকটা এম ড্যাশ দিবেন হচ্ছে কাশ্মীরের পরে। কথা কি ঠিক আছে না ভুল আছে বলেন? ঠিক আছে দাদা। ঠিক আছে কি? আচ্ছা, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে সুমন ভাই আমি এটা বুঝতে পারছি, ভালো কথা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বললেন যে ভাই, এখন আমি যদি বলি যে পিচ এন্ড হারমোনির জন্য যে ক্লজ হুইচ আর রিকোয়ার্ড, হুইচ কাটবো আর কাটবো, এই রিকোয়ার্ড ভার্বটা কি অ্যাক্টিভ না প্যাসিভ অ্যাডজেক্টিভ ক্লজের? প্যাসিভে আছে দাদা। তাহলে এটা কোনো চেঞ্জ আনার দরকার নাই, এই বাক্যটাও কিন্তু রাইট। কোনো সমস্যা কি আছে এই বাক্যে? না দাদা। না। কিন্তু স্টিল এই বাক্যটা কি বাক্য বলতে হবে? দাদা, এটা এখন কমপ্লেক্স। complex আছে। এটা এখনো কমপ্লেক্স সেন্টেন্স, কারণ কি বলেন তো বুদ্ধি করে? ওই যে টুরিস্টের অ্যাডজেক্টিভ আছে দাদা। এখানে দাদা, এখনো এখানে টুরিস্টের একটা who I অ্যাডজেক্টিভ ক্লজ রিমেইনিং রয়ে গেল, তাই না? am. এর জন্য জি এটা দাদা। এখনো একটা অ্যাডজেক্টিভ ক্লজ। থ্যাংক ইউ ভেরি মাচ, বোঝার জন্য ধন্যবাদ। So, এইভাবে চিন্তা করবেন, দেখবেন যে সহজে বুঝতে পারতেছেন। চিন্তা করতে হবে আমার ক্লাসে, চিন্তা করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি যদি চিন্তা করে ফেলছেন, তাহলে আমি একটা কাজ করি। এবার এই অ্যাডজেক্টিভ ক্লজটা হু ওয়ার ভিজিটিং, হু কাটলাম, ওয়ার কাটলাম, এটা অলরেডি ভিজিটিংটা আইএনজি হয়েই আছে, এটাকে চেঞ্জ করতে হবে না। দেখেন কত সুন্দর এবং প্রফেশনাল বাক্য লিখছেন। ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিস deriving from the recent attack on tourists visiting Kashmir has destabilized regional peace and harmony required for regional socio-economic growth. কেমন হয়েছে বাক্যটা বলেন? ভালো হয়েছে না? এটা একেবারে পত্রিকার বাক্যের মতো হয়েছে, গ্যারান্টেড, কোনো কপি পেস্ট না, একদম স্টেপ বাই স্টেপ ফর্মুলা ইউজ করে বানাইছি। এখন এই বাক্যটা যেহেতু বুঝতে পারছেন, আমরা এখন আরেকটা কাজ করব। কি কাজ করব? এই জায়গাটাতে এসে আমরা আরেকটা বাক্য লিখব। ঠিক আছে, আমরা কি লিখবো? আমরা একই বাক্য লিখবো অন্যভাবে, যে ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিস হুইচ is caused by caused by what? um,
অ্যাবস্ট্রুস মানে জটিল, দুর্বোধ্য, জিও পলিটিক্যাল ইস্যুস বা জিও পলিটিক্যাল, ধরেন বললাম যে আনসার্টেনিটিস, ঠিক আছে, and and which is seen, sorry, which happens every year, ঠিক আছে। তারপর কি লিখলাম যে has turned a new chapter following the recent attack। আচ্ছা, বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিস হ্যাজ টার্নড এ নিউ চ্যাপ্টার ফলোইং দ্য রিসেন্ট অ্যাটাক। সাম্প্রতিক সময় অ্যাটাকের পর ইন্ডিয়া পাকিস্তান সংকট নতুন একটা চ্যাপ্টার শুরু করছে। এখন প্রশ্ন, এইখানে যে আপনি দুইটা হুইচ ইউজ করলেন, বুদ্ধি করে বলতে হবে এই দুইটা হুইচ দিয়ে দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ কার কার আনছি বলেন তো বুদ্ধি করে। ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিস। তার মানে কি? তার মানে হলো এখানে ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিসের জন্যই আমরা দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ আনছি। এখন খেয়াল করে দেখেন দুই এমন ভাবে লিখেছি সো দ্যাট এই অ্যাডজেক্টিভ ক্লজ কে রিডাকশন করা যায়। যেমন হুইচ ইজ কজড, আমি হুইচ কাটবো, ইজ কাটবো, রিডাকশন করলে এটা প্যাসিভ, সো কস্ট কজডই থাকবে। রিডাকশন করে ফেললাম। এখন এইটা রিডাকশন করে যদি আমি এইটুকুতে রেখে দেই তাহলে কি বাক্যটা রাইট না রং এই মুহূর্তে বলেন? রং। কেন রং বুঝান। হুইচ হ্যাপেন্স হয়ে গেছে এখন, শুধু ওই পাশের বুঝি হুইচটা না তো আছে এখন। মানে এন্ড এর আরেকটা আগে থাকতেই পরে পারে, এটার সাথে সম্পর্ক কি একই বুঝায় বলেন। জিনিস থাকবে। অ্যাডজেক্টিভ দাদা ক্লজ একটা আছে ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিসের। দাদা বিষয়টা বুঝি হচ্ছে না আপনার কথা। এন্ড এর আগে পরে একই জিনিসই থাকবে। এখন এন্ড এর আগে হচ্ছে এই তো ব্রিলিয়ান্ট আর একে আমরা অ্যান্সার বলতে পারি করছেন। আর বলতে হবে মানে না, প্যারালেলিজম যেটা আর বলতে সেটা হবে না ভাই, বলতে পারি। একজন বললে হয়ে গেছে, বুঝা গেছে। আই গট দা কারেক্ট অ্যান্সার, সো আর বলার দরকার নাই, ঠিক আছে ভাই। একজন বলতে পারলেই হবে, ঠিক আছে। আমরা যখন ছোটবেলায় আমাদেরকে স্যার অঙ্ক জিজ্ঞেস করতো, এটার এটা এই এন্ট্রিটার জার্নাল কি, তো মনে করি আপনি বললেন যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, স্যার বললো এই বেটা ভুল কইছস, তখন বুঝিতে গেলাম যাতে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হইব, মানে যেটা কইছি তার রিভার্সটা হবে, সো আর বলার দরকার নেই, ঠিক আছে। একজন বলতে পারলেই হবে। কারণটা কি? এখানে এই এন্ড যুক্ত করেছে দুইটা অ্যাডজেক্টিভ ক্লজকে। এই জন্য আপনি যদি এন্ড দিয়ে কোনো কিছু যুক্ত করেন সেক্ষেত্রে দুইটা জিনিসকেই সমান হতে হবে। ক্লজ হলে দুইটাই ক্লজ হবে, ফ্রেজ হলে দুইটাই ফ্রেজ হবে। এই জন্য আমরা কি করব, হুইচ কাটবো, হুইচ কেটে হ্যাপেন্স, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভে। অ্যাক্টিভ দাদা। অ্যাক্টিভ। তাহলে হ্যাপেনিং লিখে দিব, এই যে হয়ে গেল শেষ। চিন্তার স্মার্টনেস প্রকাশিত হয়েছে, পারছেন যে ভাই এখানে এন্ড দিয়ে দুইটা অ্যাডজেক্টিভ ক্লজে কানেক্ট করা হয়েছে। সো ক্লজ রাখলে দুইটাই ক্লজ রাখবো, আর ফ্রেজ করলে দুইটাই ফ্রেজে কনভার্ট করতে হবে। এমন কোনো বাধ্যবাধকতা মেনটেন না করলে এখানে কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু এই যে আমি যেটা মার্ক করতে দেখেন যে ফ্রম দ্য রিসেন্ট অ্যাটাক অন টুরিস্ট, এই ক্ষেত্রে যদি এই রিডাকশনটা করার পরে আমি হু ওয়ার ভিজিটিং কাশ্মীর এটাকে রিডাকশন নাও করি আমার কোনো সমস্যা নেই। কারণ কি এখানে এন্ড দিয়ে দুইটা ক্লজ যুক্ত করা হয় নাই, বরঞ্চ একটার মধ্যে আর একটা ক্লজকে ঢুকানো হয়েছে, কিন্তু এখানে এন্ড দিয়ে একটা ব্যালেন্স করা হয়েছে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম না বুঝতে পারি নাই? বুঝতে পারছি। এখন যদি এমন হতো এন্ড দিয়ে আপনি এমন দুইটা ক্লজ যুক্ত করেছেন যে একটাকে রিডাকশন করা যাচ্ছে আর একটাকে রিডাকশন করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করতেন বলেন? এমনটাই কি হবে? তাহলে দুইটাকে ক্লজ হতেই পারে একটা ক্লজ রিডাকশন করা যাবে আর একটা ক্লজ যাবে না। সেক্ষেত্রে আপনার কথা হলো এন্ড সমজাতীয় জিনিসকে অ্যাড করবে। তো ক্লজ হলে দুইটাই ক্লজ, ফ্রেজ হলে দুইটাই ফ্রেজ। যখন দেখতেছেন যে একটা ক্লজকে ফ্রেজে কনভার্ট করা যাচ্ছে কিন্তু আরেকটা যাচ্ছে না, তাহলে আপনি রিডাকশন করবেন না, দুইটাই ক্লজে রাখবেন। সিম্পল হিসাব। কথা কি ঠিক আছে না ভুল আছে? জি ঠিক। এখন এই বিষয়গুলো আসলে লেখা বোঝানো যায় না, এই বিষয়গুলো হচ্ছে অনুসিদ্ধান্তের মতো, ক্লাস করতে করতে বুঝতে হয় যে এন্ড দিয়ে যুক্ত করলে সেম জিনিস যুক্ত করব। এখন এমন যদি হয় একটা রিডাকশন করা যায় একটা রিডাকশন করা যায় না,
তাহলে তো ঝামেলা হয়ে যাবে, একটা ফ্রেজ আর একটা ক্লজ হবে না, দুটোই আমি ক্লজে রাখবো। ঠিক আছে, এই হলো গিয়ে কথা। এখন এই পয়েন্টে এসে ভাই আসলে আলোচনা করার মতো, ট্রুথ টু বি সেইড, আলোচনা করার মতো অনেক কিছু আছে আমি যদি আপনার সাথে আলোচনা করতে চাই। যেমন ধরেন আপনি যদি বলেন যে সুমন ভাই, ঠিক আছে আমরা এখন বুঝতে পারলাম যে এন্ড দিয়ে যুক্ত করছেন বিধায় দুই রিডাকশন করছেন, ভালো ভালো কথা। এখন আমি যদি বলি যে প্রথম এন্ড এর আগে যেটা আছে ওটা কিন্তু পাস্ট পার্টিসিপিয়াল কস্ট, আর এন্ড এর পরে যেটা আছে হ্যাপেনিং এভরি ইয়ার এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপিয়াল কারণ আইএনজি। এখন আপনি যদি বলেন যে আগেরটা অর্থাৎ পাস্ট পার্টিসিপিয়ালটাকে আপনি কমা দিয়ে আলাদা করবেন, সেক্ষেত্রে পরেরটাই করতে হবে নাকি করতে হবে না, বলেন। দাদা কমা দিতে হবে। না করলে না, তো চলবে না। আপনি যদি বলেন, দেখেন আপনার এন্ড এর মূল দায়িত্বটা কি, সে দুইটা সমজাতীয় জিনিসকে অ্যাড করবে, ক্লজ হলে ক্লজ, ফ্রেজ হলে ফ্রেজ। কিন্তু এই দুইটা ফ্রেজেরই স্বাধীনতা আছে। আপনি যদি বলেন যে আগেরটাকে কমা দিয়ে আলাদা করবেন, অর্থাৎ কজের আগে একটা কমা দিবেন, আনসার্টেনিটিস এর পরে একটা দিবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণটা কি, এখানে হ্যাপেনিং এভরি ইয়ার কিন্তু আনসার্টেনিটির সাথে কানেক্টেড না যে এটারে নিয়ে তারপরে কমা দিতে হবে। এখানে এই ফ্রেজটাও আলাদা, এই ফ্রেজটাও আলাদা, দুইটা আলাদা ফ্রেজ এন্ড এর সাথে যুক্ত হয়ে আছে। আগেরটাকে যদি নন রেস্ট্রিক্টিভ ধরেন, পরেরটাকে রেস্ট্রিক্টিভ ধরেন, কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বুঝছি দাদা। এখন যেহেতু বলছেন বুঝতে পারছেন, তাহলে একটা কাজ করি, এই দেখেন আমি ধরেন কজের আগে একটা কমা দিলাম, ঠিক আছে, আনসার্টেনিটিস এর পরেও একটা কমা দিলাম, কোনো সমস্যা নাই। এখন আপনি যদি বলেন যে সুমন ভাই আমি যদি দুইটাকে একবারে কমা দিয়ে আলাদা করে কোনো সমস্যা আছে, নাই, আমি আনসার্টেনিটিস এর পরে কমাটা বাদ দিয়ে দিলাম, হ্যাপেনিং এভরি ইয়ার এর পরে একটা কমা দিলাম, এটাও রাইট, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন যে না আমি শুধু পরেরটাকে কমা দিয়ে আলাদা করব, এই ক্ষেত্রেও আমার কোনো কিছু করার নাই। এই দেখেন আমি কজের ক্ষেত্রে আমি কমা দিচ্ছি না, আনসার্টেনিটিস এর ক্ষেত্রেও কমা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু এন্ড এর পরে হ্যাপেনিং এর আগে একটা কমা দিচ্ছি, হ্যাপেনিং এর পরে একটা কমা দিচ্ছি, সব রাইট, কোনো ভুল নাই। এবং একইভাবে আপনি চাইলে এদেরকে যদি মনে করেন যে আগের টুকুকে আপনি এমডেস দিয়ে আলাদা করবেন, পরের টুকু করবেন না, বা পরের টুকু করবেন আগের টুকু করবেন না, বা পুরোটাকেই এমডেস দিয়ে আলাদা করবেন, পুরো ব্যাপারটাই আপনার উপর নির্ভর করতেছে। ইজ ইট ক্লিয়ার অর নট, টেল মি। ক্লিয়ার। ক্লিয়ার। এই বিষয়টা কিন্তু ঠান্ডা মাথায় বুঝতে হবে যে এখানে দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ বা দুইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ যাই বলেন, তারা হলো ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিসকে মডিফাই করতেছে। আর ওই সময় আমাদের কমার ঝামেলা ছিল, কারণটা কি, কারণ ডিরাইভিং ফ্রম দ্য রিসেন্ট অ্যাটাক অন টুরিস্ট, এটাকে আলাদা করতে গেলে টুরিস্ট বলতেছে ভাই আমার অ্যাডজেক্টিভ ক্লজ বা আমার অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা দিয়ে দেন। কিন্তু এখানে কিন্তু কজড বাই অ্যাবস্ট্রুস জিওপলিটিক্যাল আনসার্টেনিটিস, এটা কিন্তু বলতেছে না যে ভাই আমার লগে হ্যাপেনিং এভরি ইয়ারটা কানেক্টেড আছে, এটা আমার দিয়ে দেন। হ্যাপেনিং এভরি ইয়ার ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিসের সাথে কানেক্টেড। কথা ক্লিয়ারলি বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? বুঝছি দাদা। গুড। তো দ্যাট ইজ দ্য বিউটি অফ অ্যাডজেক্টিভ ক্লজ। এর শেষ নাই, আমি যদি আগামী 2-4-5টা ক্লাস অ্যাডজেক্টিভ ক্লজ পরে আপনাকে আমি শেষ করতে পারবো না, এত বড় ডিসকাশন। ঠিক আছে, এখন আমরা একটা মজার জিনিস শিখবো। চলেন, ধরেন আপনি একটা বাক্য লিখলেন যে সাবজেক্ট, ঠিক আছে, আপনি একটা বাক্য কিভাবে লিখতে পারেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন ধরেন এই বাক্যে সাবজেক্টের একটা কি আছে, তার একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, ঠিক আছে। একইভাবে এই বাক্যের যে অবজেক্ট, তারও একটা কি আছে, অ্যাডজেক্টিভ ক্লজ আছে। এখন আপনি জানেন যে সাবজেক্টের অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করলে সেটা অ্যাপোজিশন হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপিয়াল হতে পারে, পাস্ট পার্টিসিপিয়াল হতে পারে। একইভাবে অবজেক্টের অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করলে সে একটা অ্যাপোজিশন হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপিয়াল হতে পারে, পাস্ট পার্টিসিপিয়াল হতে পারে। এখন একটা মজার বিষয় বলি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি মনে রাখবেন শুধুমাত্র বাক্যের সাবজেক্টের ক্ষেত্রে তার অ্যাপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপিয়াল বা পাস্ট পার্টিসিপিয়াল চাইলে তার আগে নিয়ে বসানো যাবে শুধুমাত্র সাবজেক্টের ক্ষেত্রে, কিন্তু সেই ক্ষেত্রে একটা কমা দিয়ে আপনাকে আলাদা করতে হবে, এটা বাধ্যতামূলক। তো হোয়াট আই এম সেইং, শুধুমাত্র বাক্যের সাবজেক্টের ক্ষেত্রে তার অ্যাপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল আপনি আগে নিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে কমা দিয়ে আলাদা করতে হবে, অন্য কারো ক্ষেত্রে এটা আগে নেওয়া যাবে না,
না এন্ড না। ক্লিয়ার? ক্লিয়ার কি না? ইয়েস অর নো? ইয়েস দাদা ক্লিয়ার। তাহলে ক্লিয়ার যদি হয়, এইবার দেখেন একটা মজার গেম খেলি আপনার সাথে আমি। আপনি যদি বলেন যে ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিস, এইটার অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করার পর কি পাইছিলাম? প্রেজেন্ট পার্টিসিপিয়াল পাইছিলাম। ডিরাইভিং ফ্রম দ্য অ্যাটাক অন টুরিস্ট, আপনি যদি বলেন এটাকে সাবজেক্টের আগে নিয়ে যাবেন, তাহলে কি হবে? ডিরাইভিংটা আগে চলে আসবে এইভাবে, ঠিক আছে? যে ডিরাইভিং ফ্রম দ্য রিসেন্ট অ্যাটাক অন টুরিস্ট, এবার হবে একটা কমা। এখন সমস্যাটা কোথায় হয়েছে? আপনি ডিরাইভিং ফ্রম দ্য রিসেন্ট অ্যাটাক অন টুরিস্টটাকে আগে নিয়ে গেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটার লগে তো আবার কানেক্টেড ছিল কি? ভিজিটিং কাশ্মীর। ভিজিটিং তো ভিজিটিং কাশ্মীর বলতেছে ভাই আপনি তাহলে আমার টুরিস্টের লগে লয়ে যান গা। সো কমার আগে এই ভিজিটিং কাশ্মীর পার্টটাকেও নিয়ে আসতে হবে। কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই আমরা? বলেন। পারছি। বুঝতে পারছি, থ্যাংক ইউ। তার মানে নিয়মটা কি দাঁড়ালো? আমরা যদি অ্যাপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপিয়াল, পাস্ট পার্টিসিপিয়াল আগে নিয়ে যাই সাবজেক্টের ক্ষেত্রে, আগে নেওয়ার সময় ওর সাথে কানেক্টেড যা কিছু আছে, যেমন এখানে ভিজিটিং কাশ্মীর আছে, বা এখানে হতে পারতো হু ওয়ার ভিজিটিং কাশ্মীর থাকতে পারতো, যাই থাকুক না কেন সবকিছুকে আগে নিয়ে যাবেন। কিন্তু কিন্তু এইবার একটা মজার জিনিস আপনাদেরকে আমি দেখাই, ভালো করে বোঝার চেষ্টা করেন। এইবার দেখেন, আপনি যদি বলেন যে ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিসের যে পাস্ট পার্টিসিপিয়াল কজড বাই অ্যাবস্ট্রুস জিওপলিটিক্যাল আনসার্টেনিটিস, এটাকে যদি আপনি যদি বলেন যে ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিসের আগে নিয়ে যাবেন, সেক্ষেত্রে কি হ্যাপেনিং এভরি ইয়ারটাও আগে নিতে হবে নাকি নিতে হবে না? বুদ্ধি করে বলেন। হ্যালো? না নিলেও তো হবে। না নিলেও হবে, কারণ কি? এখানে কিন্তু হ্যাপেনিং এভরি ইয়ার ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিসের সাথে কানেক্টেড, সে কিন্তু আনসার্টেনিটিস এর সাথে না। সো এই ক্ষেত্রে হ্যাপেনিং এভরি ইয়ারটা আপনি যদি আগে নিতে চান নিবেন, যদি মনে করেন যে নিবেন না, নিয়েন না, কোনো সমস্যা নেই। কারণ এখানে এই আনসার্টেনিটিস এর সাথে কিন্তু হ্যাপেনিং কানেক্টেড না। হ্যাপেনিং তো ভাই ইন্ডিয়া পাকিস্তান ক্রাইসিসের সাথে কানেক্টেড, সে কিন্তু তার জায়গা মতো ঠিকই আছে। কিন্তু উপরেরটাতে কিন্তু ভিজিটিং কাশ্মীর আগে নিতে হবে, কারণ কি? সে টুরিস্টের সাথে কানেক্টেড। ইজ ইট ক্লিয়ার অর নট? টেল মি। ক্লিয়ার দাদা। ক্লিয়ার। অন্যরা বুঝতে পারছেন? আমি কিছু স্পেসিফিক ভয়েস পাচ্ছি, অন্য কোনো ভয়েস পাচ্ছি না। প্লিজ রেসপন্স। জি স্যার, জি জি স্যার। স্যার। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারছি দাদা। এটাই হলো ক্লজের মজা। দেখেন আপনি ওই যে আই লাভ ইউ ইউ হেট মি, ওই আলোচনা থেকে শুরু করে করে কত সুন্দর করে এইদিকে চলে আসলেন, দেখছেন? তো দিস ইজ দ্য বিউটি অফ অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারলে বাক্যের অনেক কিছু শিখা হয়ে যায়। এখন আমরা আরেকটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে কি, এই যে রিডাকশনটা আমরা যদি একদম দেখেন ফার্স্টের দিকে লেকচারের দিকে চলে যাই, একদম 1 নম্বর লেকচারের দিকে চলে যাই। সো ইফ উই গো ব্যাক আওয়ার লেকচার টু আওয়ার লেকচার 1, সো লেটস সি হোয়াট উই ক্যান সি। আমরা এখন কোথায় আছি? আমরা দেখেন লেকচার 1 কি দেখতে পাচ্ছেন? আমি ওপেন করেছি, হ্যাঁ দাদা। দেখতে পাচ্ছেন। আমরা এখানে বলেছিলাম যে, এই দেখেন আমরা বলেছিলাম যে, কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ, এই দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ ক্লজ দুই প্রকার, রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ। বুঝতে পারছি? তার মানে আমরা আমাদের আলোচনার এই যে এই পার্টটুকু জাস্ট শেষ করলাম আজকে, অ্যাডজেক্টিভ ক্লজ শেষ করলাম, ঠিক আছে? এরপরে এইভাবে অ্যাডভার্ব ক্লজ আসবে, নাউন ক্লজ আসবে, অনেকগুলো জিনিস আসবে। সো ঠান্ডা মাথায় পড়তে হবে। গ্রামারের মোট 5টা থেকে 6টা টপিক আমি পড়াবো রাইটিং এর জন্য। আপনার রাইটিং এর যে ঝামেলা, মানে আপনি যদি লিখতে পড়তে ভালোবাসেন, রাইটিং এর যে ঝামেলা সেটা দূর হয়ে যাবে। আচ্ছা, এই রিডাকশনটা ছাড়াও আরেকটা রিডাকশন কিন্তু আছে। আপনারা কি 4 নম্বর লেকচার দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ দাদা। এখন যে রিডাকশনটা বলবো সেটা হচ্ছে কি ধরনের রিডাকশন দেখেন, সেটা হচ্ছে ধরেন কোন একটা ক্লজ শুরু হইলো কি দিয়ে? দ্যাট দিয়ে, বা ধরেন হুম দিয়ে, বা ধরেন হুইচ দিয়ে, তারপর কি থাকলো? সাবজেক্ট থাকলো, তারপর কি থাকলো? ভার্ব থাকলো। এই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করা যাবে না, কারণ আমরা কি জানি? হুম তো রিডাকশন করা যায় না, আমরা জানি। দ্যাট বা হুইচের পরে যদি সাবজেক্ট থাকে রিডাকশন করা যাবে না। যদি ভার্ব থাকতো সরাসরি তাহলে পারতাম। এই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করা যায় না। যেমন ধরেন
সুমন whom I hate much teaches English, কিংবা ধরেন the project that the government has funded is finished. এই দেখেন whom I hate much, whom এর পরে সাবজেক্ট একটা I, that এর পরে সাবজেক্ট the government। আমরা জানি যে এই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করা যাবে না, কিন্তু এই ধরনের অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে একটা কাজ করা যায়। সেই কাজটা কি, আসেন আমরা নিচে গিয়ে দেখি। সেই জিনিসটা হচ্ছে যে আপনি চাইলেই ওদের ক্ষেত্রে শুধু ক্লজ মার্কারটা বাদ দিয়ে রাখতে পারেন। অর্থাৎ শুধুমাত্র আপনি কি করবেন, এই দ্যাট হুম হুইচটা বাদ দিবেন। যেমন এখান থেকে হুম বাদ দিয়ে দিলাম, এখান থেকে দ্যাট বাদ দিয়ে দিলাম। কিন্তু খেয়াল করে দেখেন এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটা ফ্রেজে কনভার্ট হয় নাই, অ্যাডজেক্টিভ ক্লজটা পুরোটাই আছে, শুধু ক্লজ মার্কারটা নাই। আই হেট মাচ পুরো ক্লজটাই কিন্তু আছে, বা দ্য গভর্নমেন্ট হ্যাজ ফান্ডেড পুরো ক্লজটাই কিন্তু আছে। সো এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সেই থাকবে, কিন্তু কথার সুবিধার্থে শুধুমাত্র ক্লজ মার্কারটাকে বাদ দেওয়া হয়েছে। এখন এই যে ক্লজ মার্কারকে বাদ দিলেন, এই অ্যাডজেক্টিভ ক্লজ সহ যে বাক্যগুলো আছে, এখানে আমি নোট দিলাম যে স্টিল দে আর কমপ্লেক্স সেন্টেন্সেস। এবং আপনি যদি বলেন যে ভাই আমি এদেরকে নন রেস্ট্রিকটিভ ধরে কমা দিব, কমা দিয়ে দেন, আই হ্যাভ নো প্রবলেম, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে না নন রেস্ট্রিকটিভ ধরবেন না, তাহলে কমা দিয়েন না, আমার কোনো সমস্যা নাই। আবার মজার বিষয় হচ্ছে আপনি চাইলে যদি বলেন যে না ভাই আমি এদেরকে এম ড্যাশ দিয়ে আলাদা করব, সেটাও আপনি করতে পারেন, আমার কোনো না নাই, আমি প্রত্যেকটা এম ড্যাশটা কপি করে নিয়ে আসি। সো দ্যাট ইজ দ্য বেসিক্যালি এন্ড অফ আওয়ার অ্যাডজেক্টিভ ক্লজ। তা এটাকে একটা এম ড্যাশ দিয়ে আলাদা করে দিই যেন আপনি সহজে বুঝতে পারেন। হ্যাঁ, এই দেখেন দিলাম বসে এম ড্যাশ দিয়ে আলাদা করে, ঠিক আছে। সো এই হলো গিয়ে মোটামুটি আপনার পড়া। দিস ইজ দ্য এন্ড অফ অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে বলেন আপনারা যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, যারা নতুন, পুরাতন না নতুন, তারা যে অনেকের কাছ থেকে শুনে ভর্তি হয়েছেন, ডিড ইউ লার্ন সামথিং ডিফারেন্ট অর নট, টেল মি। জি দাদা, হ্যাঁ, অবশ্যই জি দাদা, অবশ্যই শিখছি নতুন নতুন। অবশ্যই দাদা, এখন কিছু অবশ্যই। খুবই ইন্টারেস্টিং জিনিসগুলো, ঠিক আছে। এখন আমরা পত্রিকা থেকে দুই একটা সেন্টেন্স নিয়ে একটু দেখবো যে ওয়েদার হোয়াট সুমন ভাই ইজ সেইং ইজ দিস রাইট অর রং, ঠিক আছে। দুই একটা সেন্টেন্স, বেশি দেখবো না, ঠিক আছে। ওকে, দাদা এখানে একটা বিষয় আমরা দুই জানার একটা আছে। হ্যাঁ বলেন। দাদা এখানে পার্টিসিপল আর কি পার্টিসিপিয়াল কি একই জিনিস কিনা নাকি আলাদা? পার্টিসিপল পার্টিসিপিয়াল একই জিনিস, কিন্তু পার্টিসিপলটা সাধারণত একটা ওয়ার্ডে হয়, আর পার্টিসিপিয়াল এর ক্ষেত্রে পার্টিসিপিয়াল ফ্রেজ বলা হয়, মানে অনেকগুলো ওয়ার্ড থাকে ওইখানে, ঠিক আছে, এরকম। আচ্ছা তো দাদা, আমরা ধরেন ধন্যবাদ। অপিনিয়ন পেজে গেলাম, অপিনিয়ন পেজে গিয়ে মনে করেন একটু জিওপলিটিক্যাল ইনসাইটস, আচ্ছা আজকে এডিটোরিয়ালে ঢুকি। এডিটোরিয়াল থেকে যে কোনো একটা টপিক বলেন, যে কোন টপিকটা আমরা নিব বলেন, এখান থেকে বলেন। দাদা বিজনেস রিলেটেড নেন। বিজনেস রিলেটেড নিব, বিজনেস রিলেটেড কোথায়, এখানে তো বিজনেস আর্টিকেল দেখতেছি না ভাই, এখান থেকেই বলেন যেটা বলবেন, ঠিক আছে, অন্যদিকে যাবো না এখন আর। পাওয়ার সেক্টরটা নেন, Law salon পাওয়ারটা। cannot save women for sexual violence. এটা আছে। ওই দেখতেছি না তো, পাই না, কি ক্যান নট Law সেভ। salon cannot save. আপনি কোনটা বলছেন ভাই? Sir, ওই second line, law salon cannot save women's. ও লজ, আচ্ছা, লজ অ্যালোন ক্যান নট সেভ দ্য উইমেন ফ্রম সেক্সুয়াল ভায়োলেন্স। ওকে, আমরা এবার ধরেন এই 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 জায়গাটাতে আমরা দেখলাম, ঠিক আছে। এই দেখেন তো, দেখি আমরা পারি কিনা, চলেন দেখি। এই যে ধরেই প্রথম সেকেন্ড বাক্য যাব, এ কলেজ স্টুডেন্ট ব্লা 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 ব্লা, এই বাক্যটার দিকে তাকান। এ কলেজ স্টুডেন্ট বাক্যের মেইন ক্লজ কি? এ কলেজ স্টুডেন্ট ওয়াজ ফাউন্ড ডেড এট হার প্যারেন্টস হোম ইন ঢাকা অন স্যাটারডে নাইট, মেইন ক্লজ। এবারেই অ্যাডজেক্টিভ ক্লজ, এই বাক্যের সাবজেক্ট কে এ কলেজ স্টুডেন্ট, ওর একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল কি, হু হ্যাড বিন গ্যাং Who রেপড had 6 weeks ago। মিলছে, মিলছে কিনা? জি এবার দেখেন, এই দেখেন উনি মনে করছেন যে এটাকে নন রেস্ট্রিকটিভ সেন্স দিবেন, তাই হু এর আগে কমা, এগোর আগে কমা, মিলছে তাইলে? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। জি দাদা, মিলছে? আচ্ছা, এবার দেখেন আমরা পরের বাক্যটা যাই, দেখি তো পারি কিনা, চলেন দেখি। বলতেছে এখানে মেন বাক্য, মেন ক্লজটা কি, পুলিশ। এখানে যদিও আপনি একটু মানে বুঝতে সমস্যা হবে, মানে আপনাকে তো নন ক্লজ পড়াই নাই, তাই আমি বলবো দ্যাট এর আগে এটুকু বাদ দেন, পুলিশ
আপনি এইটুকু পড়েন যে দ্য গার্ল ডাইড বাই সুইসাইড, সে সুইসাইড করে মারা গেছে, এটা clause। এই গার্লের অ্যাডজেক্টিভ ক্লজ ছিল কি, হু ইজ ডটার অফ এ মার্টার অফ জুলাই আগস্ট আপরাইজিং। হু কেটেছে, ইজ কেটেছে, ডটার অফ এ মার্টার অফ জুলাই। ওনার কাছে মনে হয়েছে উনি এটাকে জোর দেওয়ার জন্য যে দেখেন জুলাই আগস্টের একজন শহীদের কন্যা আজকে এই অবস্থা ফেস করলো, জোর দেওয়ার জন্য উনি এম ড্যাশ দিয়ে হাইলাইটেড করেছেন। ধরতে পারলাম ব্যাপারটা না বুঝতে পারি নাই বলেন? বুঝছি জি দাদা। দাদা। বুঝতে পারছেন? হ্যাঁ এই দেখেন হোয়েন, এই দেখেন হোয়েন হি ওয়াজ রিটার্নিং ব্লা ব্লা ব্লা, মিলে কিনা দেখেন, পড়াইছে কিনা দেখেন, না বুঝার কোনো কারণ নাই, ঠিক আছে? সো আমি যা বুঝাইছি এখানে সব আছে, ধরতে পারছেন? হ্যালো, হ্যাঁ দাদা। দাদা ধরতে তো পারছি, আপনি কি দাদা, জিনিস জিনিসগুলো আগে পত্রিকা পড়ছি, মানে বুঝতে পারতাম না। বুঝি নাই, আজকে কি বললেন? ক্লাসটা বললাম যে দাদা আগে পত্রিকায় জিনিসগুলো দেখছি, ওকে, বাট থ্যাংক রিয়েলাইজ ইউ। করতে পারতাম না। আজকে হয়তো ক্লাসটা করার পরে জিনিসগুলো বুঝতে পারতেছি যে কোথায় কি হয়েছে না হয়েছে। ওকে, থ্যাংক ইউ। সো মন দিয়ে পড়বেন, সবাই ভালো থাকেন। আমি ক্লাসটা এখন শেষ করছি, 10টার সময় আবার আপনাদের ট্রান্সলেশন ক্লাস আছে না আজকে একটা? হ্যাঁ দাদা। হ্যাঁ, সো ওয়েট এ বিট, আমি 10:05-10 মধ্যেই ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? দাদা, Thank দাদা you একটা very much. বিষয় জানতে পারি, কি? ট্রান্সলেশনে কি আলাদা ক্লাস নিচ্ছিলেন? হ্যাঁ, আলাদা ক্লাস হচ্ছে। আমরা মানে ওই বেসে ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে? না, দরকার নেই, আপনি এই ব্যাচ যেটা আছে সেটা শেষ করেন, ঠিক আছে? এটা নিয়ে পরে কথা হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ঠিক আছে। ভাই, তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, গুড নাইট। আচিতকের জন্য আশীর্বাদ করেন ভাই, সবাই ভালো থাকেন।